বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বললেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। ডিসেম্বরের মধ্যেই ভোটের জন্য উদ্গ্রীব জনগণ। মন্তব্য আমির খসরুর একমত হওয়া সংস্কারের বিষয়গুলো প্রকাশের আহ্বান। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে জানালেন সিসি। সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। এবং বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্স। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের B239 মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ডক্টর ইউনুস বলেন, আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে, একসময় যা সবকিছু বিনাশ করবে। পরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দেশটির রাজধানী দোহার দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব আহ্বান জানান। ডক্টর ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নানান পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে। বাতেন বিপ্লবের রিপোর্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে 4 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে নরওয়ের টেলিনর কোম্পানিটি সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়েছে, যদিও তাদের বিনিয়োগে রাজি করাতে কষ্ট হয়েছিল। বাংলাদেশে বিনিয়োগের এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Bangladesh itself is the 8th largest population in the whole world. Just a tiny little country. Enormous number of population. So if you look at population as a market, Bangladesh alone is a big market. অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বাংলাদেশে মোট ঋণের পরিমাণ ছিল $3.2 বিলিয়ন। এখন তা কমে দাঁড়িয়েছে 600 মিলিয়নে। এর মধ্যে কাতার এনার্জির বকেয়া $254 মিলিয়ন, যা বুধবারের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হয়েছে। Bank says, no, you touch money. This is your money. We give it to you to start business. And have you ever heard bank lending money $5, $10? তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথাও তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সুযোগ ও সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন। It became the largest telephone company ever, reaching out to the people everywhere, led by poor women. We call them telephone ladies. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এতে সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে বাংলাদেশ জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে সব কথা বলেন তিনি বলেন, দেশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই নির্বাচনের পরও সংস্কার সম্ভব। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো কি বিষয়ে ঐকমত্য হয়েছে সেটি জনগণের সামনে প্রকাশ করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দেওয়ার দাবি জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে, এটা একটা ক্লিয়ার কাট হচ্ছে জনগণের ম্যান্ডেট, জনগণের মালিকানার বিষয়। আর সংস্কার হচ্ছে যেটা কারেক্টলি বলেছে, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া।
নির্বাচনের পরেও আরও বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। তারপরেও যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকি দেয়া দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জানান, হাসিনার দোসররা আদালতে এই আচরণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন কিছুটা স্বস্তির দিকে হাঁটছে দেশ, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করতে এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চক্রান্ত করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, মানে প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আরগুলার খবর নাই, পরে জানা গেছে তারা দেশের বাইরে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতায় তারা এই সুযোগ পেয়েছে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। দল হিসেবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিএনপির অবস্থানের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপি নৈরাজ্যে বিশ্বাস করে না। এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশে, সেটা তো হবে একটা গুন্ডামি। সেটা আমরা করব কেন? সেটা তো সরকার করবে। সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করবে। যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি, তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে। আমরা আক্রান্ত হচ্ছি বটে। কিভাবে দেশ এবং প্রশাসন চলছে এ ব্যাপারে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এসব মোকাবেলা করা সরকারের দায়িত্ব। অনেক টাকা পাচার করেছে, কিছু টাকা তো রয়ে গেছে। এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী, ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে কাজগুলো দ্রুত করা প্রয়োজন এবং কমিশনের ক্ষমতার মধ্যে আছে সেগুলো নিয়ে কাজ করছে ইসির। রাজনৈতিক বিষয়গুলো ঐকমত্য কমিশনের মাধ্যমেই সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। সিএসি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান্ত রাইলি। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন হাই কমিশনার। রানা প্লাজা ধসের পরও কর্মক্ষেত্রে মৃত্যুর মিছিল থামেনি। দুর্বল শ্রম আইন, নজরদারির অভাব এবং নামমাত্র ক্ষতিপূরণ শ্রমিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করেন শ্রমিক নেতারা। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক কনভেনশনের সব কথা বলেন তারা। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিকুজ্জামান রতন। বক্তব্য রাখেন বাসুদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। বেলা 11:30টার পর নিজের ফেসবুকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকে আসিফ জানান, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে তার বাবার পরিচয় ব্যবহার করে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, তবে সন্তান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও জানান উপদেষ্টা আসিফ। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বললেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। ডিসেম্বরের মধ্যেই ভোটের জন্য উদ্গ্রীব জনগণ, মন্তব্য আমির খসরুর। একমত হওয়া সংস্কারের বিষয়গুলো প্রকাশের আহ্বান। আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার ইসি নিজেই করবে জানালেন সিইসি। সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার। এবং বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাতিল করা হয়েছে ঠিকাদারি লাইসেন্স। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।